আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। রক্তের ঋণ শোধের সময় এসেছে। ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক, নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে সংবর্ধনা মঞ্চে গিয়ে বলেন, আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র চলছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশকে গড়ে তুলতে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আই হ্যাভ এ প্ল্যান। পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা চান তিনি। মাদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। তারেক রহমানকে সামনে থেকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের বাঁধ ভাঙা জোয়ারে ভাসে ৩০০ ফিট সড়ক, জনসমুদ্রে পরিণত হয় ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে। পূর্ব দিকে কাঞ্চন ব্রিজ আর পশ্চিমে কুড়িল হয়ে বিমানবন্দর অবধি মানুষের মোহনায় মুখে মুখে ছিল নানা স্লোগান। সমাবেশ মঞ্চে উঠতেই কর্মীদের উন্মাদনায় আপ্লুত তারেক রহমান মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত হাত নেড়ে অভিবাদন জানায় কর্মীদের উদ্দেশ্যে। প্রায় ১৫ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে উঠে আসে মাটি ও মানুষ নিয়ে গুরুত্বপূর্ণ অনেক কথা। হাসপাতালে অসুস্থ মাকে দেখতে যাওয়ার আগে কর্মীদের কাছে কেন আসলেন দেন তার ব্যাখ্যাও। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। সবাইকে নিয়ে দেশ গড়ার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ শোধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে ক্ষোভ গণের শিকার হয়েছেন। এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। তিনি বলেন, দেশের মানুষ ও জনগণের ভাগ্য উন্নয়নে যে পরিকল্পনা আছে সবই পাশে থাকলে বাস্তবায়ন সম্ভব। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। আল্লাহর রহমত ও নবীর দেখানো পথে দেশ পরিচালনার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। মার্টিন লুথার কিং এর বিখ্যাত উক্তি আই হ্যাভ এ ড্রিমের অনুকরণে দেশ ও জাতিকে নিয়ে একটি নতুন স্লোগান ধারণ করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। আমরা সকলে মিলে এই দেশকে নির্বাসনের দেয়াল ভেঙে ১৭ বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন তারেক রহমান। নেতাকর্মীদের আবেগের বাঁধ ভেঙে যে জোয়ারের সৃষ্টি হয়েছে তার জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন বাংলাদেশ গঠনে নতুন প্রত্যাশার কথা বললেন তারেক রহমান। দেশের মানুষ এবং রাজনীতিতে নতুনত্বের কথা বললেন তারেক রহমান। মাদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, অথচ অল্প এ পথে যেন শেষ হচ্ছিল না। রাস্তার দুপাশে হাজার হাজার মানুষের ভালোবাসা নিয়ে প্রায় ৩.৫ ঘন্টায় সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। পুরোটা সময়ে এক মুহূর্তের জন্য বসেননি গণমানুষের এ নেতা। দলের নেতাকর্মীরা আশা করছেন তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন তহিদুর রহমান। বেলা প্রায় 12:30। স্ত্রী ও কন্যাকে ছেড়ে লাল সবুজের রঙে সাজানো বাসে চড়লেন দেশের রাজনীতির বরপুত্র তারেক রহমান, সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা। উদ্দেশ্য পূর্বাচল ৩০০ ফিটের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সমাবেশ স্থল। সেনাবাহিনী, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই ধীরে ধীরে এগুতে থাকে বাস। সড়কের দুপাশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অবস্থান। পতাকা, ফেস্টুন হাতে দীপ্ত স্লোগানে মুখর তখন চারপাশ।
নেতাকর্মী সহ লাখ লাখ সাধারণ মানুষের ভালোবাসায় মাত্র 4 কিলোমিটারের এই পথ পাড়ি দিতে লাগলো 3 ঘন্টারও বেশি। পুরোটা সময় বাসের সামনের দিকে দাঁড়িয়ে হাত নেড়ে অপেক্ষমান জনতাকে কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বাগত জানাতে আসা জনতা সে সময় তুলে ধরেন তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশার কথা। 40 লক্ষ গার্মেন্টস শ্রমিকের নেতা তারেক রহমান বাংলাদেশে আসছে, আমরা অনেক খুশি আনন্দিত। অনেক দিনের আশা ছিল আমরা নেতা দেশে আসলে আমরা সরাসরি দেখা করব। ইনশাল্লাহ আমাদের মনের আশা পুরা হয়েছে ইনশাল্লাহ। উনি যে মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, নতুন একটা বাংলাদেশ দেবেন, পরিবর্তিত এক বাংলাদেশ দেবেন, রেডিক্যাল চেঞ্জ করবেন সংস্কারের মাধ্যমে। আশা করি জনগণ তারপর আস্থা রেখেছে এবং উনি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন বলে আমি মনে করি। অবশেষে বিকেল 4:45 গাড়িবহরটি সমাবেশ স্থলে পৌঁছায়। প্রিয় নেতা গাড়ি থেকে মঞ্চে উঠতেই জনসমুদ্র হয়ে ওঠে মুহুর্মুহু স্লোগানের গর্জন। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ঢাকায় ফিরে দীর্ঘ 17 বছরে নির্বাসিত জীবনের সমাপ্তি ঘটালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12টার দিকে ঢাকা অবতরণ করে তাকে বহন করা BG020 ফ্লাইট সফরসঙ্গী ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান এবং মেয়ে জাইমা রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থায়ী কমিটির সদস্যরা, আর ফুলের মালা দিয়ে বরণ করে নেন শাশুড়ি ইকবাল মান্ত পানু। আরও জানাচ্ছেন নাজমুল হুদা। দেড় দশকের বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা মাটি ও দেশকে ছাড়তে বাধ্য হওয়া নির্বাসিত সেই জীবনের সমাপ্তি ঘটে বুধবার রাতে। বাংলাদেশ সময় রাত 10:15টায় পরিবার নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান, আর 12:15 BG202 ফ্লাইটে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। দেশে ফেরার পথে তার সফরসঙ্গী ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। প্রায় 9.5 ঘন্টা যাত্রার পর সকাল 9:57 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এতে দীর্ঘ 6314 দিন পর দেশের আকাশে ঠাঁই হয় তারেক রহমানের। সিলেট বিমানবন্দরে প্রায় 1 ঘন্টা যাত্রা বিরতি দেয় বিমানটি। পরে 10:55 ঢাকার উদ্দেশ্যে রওনা হয় BG202 ফ্লাইট। দুপুর 12টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে স্থায়ী কমিটির সদস্যরা সহ দলের সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। সে সময় সবার সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপর 17 বছর পর জামাতাকে কাছে পেয়ে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করেন শাশুড়ি ইকবাল মান্দ বানু। স্ত্রী কন্যাকে নিয়ে শাশুড়ির সান্নিধ্যে বেশ খানিকক্ষণ সময় কাটান তারেক রহমান। এরই মধ্যে প্রধান উপদেষ্টাকে ফোন করে কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মা মাটির টানে দেশে ফিরেই আবেগ আপ্লুত হন তারেক রহমান। নাজমুল হুদা, RTV, ঢাকা। হার না মানা গল্পের নায়ক যখন মাতৃভূমির আকাশটা দেখতে পান, তখন মা ও মাটিকে ছোঁয়ার অনুভূতি ছেয়ে যায় তার মন। তারেক রহমানও তার ব্যতিক্রম নন। বাংলাদেশের আকাশে পৌঁছে আবেগ ছেয়ে যায় তাকে। মাটির গন্ধ নিতে ছটফট করতে থাকেন তিনি। তাই দেশে নেমে মাটির সংস্পর্শে নিজেকে শীতল করে নেন। খান আলামিন জানাচ্ছেন তার অনুভূতির গল্প। ফেরা, এই একটি শব্দ দিয়ে তারেক রহমানের ফেরার গল্প শুরু। যে গল্পের পটভূমিতে এক হার না মানা চরিত্রের গাঁথুনি রয়েছে, যে গাঁথুনি একজন তারেক রহমানকে গড়ে তুলেছে বাংলাদেশের তারেক রহমান হিসেবে। দীর্ঘ 17 বছরের বেশি দিনের হিসেবে 6314 দিন। বাংলাদেশের আকাশটাও যেন তারেক রহমানের কাছে অনেকটা রূপকথার গল্পের মতো সাদাপুরীর দেশ। সেই আকাশটা দেখেই আবেগে আপ্লুত। যখন সিলেট বিমানবন্দরে পৌঁছলেন, বাংলাদেশের মাটির ঘ্রাণ মেলেনি, তবে অবলোকন করেই যেন পরম প্রশান্তি।
ঢাকায় নেমেই আবেগাপ্লুত তারেক জড়িয়ে ধরলেন আত্মীয় স্বজন ও নেতাকর্মীদের। মাটির ঘ্রাণটা যে তখনও নেওয়া হয়নি। বাসে ওঠার আগে জুতো খুলে শীতল মাটির স্পর্শে বুলালেন দুটো পা, এ যেন পরম পাওয়া। বাসে করে যাত্রায় সাধারণ মানুষের সঙ্গে নিজেকে আত্মীকরণের যে প্রবল ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তারেক রহমান, সভা মঞ্চে গিয়েও সাজানো শৌখিন চেয়ার ছেড়ে বেছে নিয়েছেন সাধারণ চেয়ার, যে চেয়ার দূর করে দিয়েছে নেতৃত্বের ভেদাভেদ। অসুস্থ মায়ের জন্য যে মন দীর্ঘদিন ধরেই বিষণ্ণ, সেই মায়ের কাছে ছুটে যাওয়ার কথা শুরুতে, কিন্তু সেখানেও যে আরেক মায়ার খেলা। মা যাদের জন্য জীবন উৎসর্গ করেছেন, সেই মানুষের কাছে আগে ছুটে গেলেন তারেক রহমান। এত দরদ দিয়ে কজন পারে মা ও মাটি, দেশ ও দেশের মানুষকে উপলব্ধি করতে? তারেক রহমান পেরেছেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়াও যে এমনই ছিলেন। রক্ত রক্ত তো রক্তেরই কথা বলে। খান আলামিন, RTV, ঢাকা। দীর্ঘ প্রায় 18 বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পর অসুস্থ মায়ের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যান তিনি। খোঁজ নেন মায়ের স্বাস্থ্যের, চিকিৎসার বিষয়ে কথা বলেন মায়ের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদের সঙ্গে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ওনার গাড়িটা, ওনার বহরটা যেন সুন্দরভাবে যেতে পারে। প্রায় 1.5 যুগ পর দেশের মাটিতে তারেক রহমান। অভ্যর্থনা মঞ্চ থেকে ব্যাকুল হৃদয়ে এবার ছুটে চলা অসুস্থ মায়ের কাছে। হাসপাতালে যাওয়ার পথে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান। রাস্তার দুপাশে হাজার হাজার মানুষের উপস্থিতি, প্রিয় নেতার নামে স্লোগান এবং এক নজর দেখার আকাঙ্ক্ষা ছিল সবার মাঝে। এভারকেয়ার হাসপাতালে ছেলের সাক্ষাৎ এক আবেগঘন আনন্দের মহামিলন। নির্বাসিত জীবনে দূর প্রবাসে প্রতিনিয়ত মন খুঁজে বেড়াতো মায়ের মমতা মাখা মুখ। মায়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পর এভারকেয়ার থেকে কড়া নিরাপত্তার মধ্যে যান গুলশানের বাসভবনে। বাসায় ফিরেই অভ্যর্থনা জানাতে আসা দেশবাসী, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাটির টান আর মানুষের ভালোবাসা তারেক রহমানকে টেনে এনেছে প্রিয় মাতৃভূমিতে। আগামীকাল থেকে শুরু হবে পরিকল্পনা অনুযায়ী কাজ। যেমনটা তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। শামীম চৌধুরী, RTV, ঢাকা। এভারকেয়ার হাসপাতালে মায়ের চিকিৎসার খবর নিয়ে গুলশানের বাসভবনে ফিরেছেন তারেক রহমান। তার বাসার সামনে আছেন সহকর্মী সর্দার রাজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, তারেক রহমানের বাসভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? এছাড়া আগামীকালকের কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। জি নীরা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়ির সামনে, যেখানে মূলত উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত এই বাড়িতেই তিনি এখন থেকে থাকবেন পরিবার নিয়ে। এই বাড়িটি মূলত বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ঠিক পাশের ভবনই। আমরা যদি একটু দেখাই যে বাড়ির কিন্তু পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। একটু আগেই অর্থাৎ 10টার দিকে এই রাস্তাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পরেই যানবাহন চলাচল করছে। এর আগে কিন্তু পুরো রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছিল, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন। এখন যদিও নিরাপত্তা ব্যবস্থা কিছুটা কমানো হয়েছে, অর্থাৎ শুধুমাত্র পুলিশ দায়িত্বে রয়েছে, পাশাপাশি তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা দায়িত্ব রয়েছে যে CSF সদস্য তারা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা এইখানে কিন্তু বাড়ির দরজা মাঝে মধ্যে খুলতে দেখছি, যার এইখানে কিছু লোক ঢুকছে আবার কিছু লোক বেরোচ্ছে, অর্থাৎ শুধুমাত্র পরিবারের সদস্য এবং তার আত্মীয় স্বজন তারাই ঢুকছে। এর পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি ভেতরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল তারেক রহমান জুমার পরে অর্থাৎ জুমার নামাজের পরে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দোয়ার জন্য যাবেন এবং দোয়া শেষে সেখান থেকে তিনি সাভারের জাতীয় স্মৃতি যাবেন এবং জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এর মাধ্যমে আগামীকালের কার্যক্রম শেষ করবে। এরপরে তার পরের দিন শনিবার তিনি প্রথমে আধিপত্যবাদ আন্দোলনের
আধিপত্যবাদ আন্দোলনে নিহত ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি তিনি নির্বাচন কমিশন ভবনে যাবেন ভোটার নিবন্ধনের জন্য। এরপরে তিনি জুলাই আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন। এর মাধ্যমেই কিন্তু তিনি সরকারি যে 3 দিন ছুটি যাচ্ছে, অর্থাৎ আজ থেকে আগামী এই 3 দিনের ছুটির মধ্যে যে তার কর্মসূচিগুলো সেগুলো তিনি বাস্তবায়ন করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। নীরা। জি, আপনাকে ধন্যবাদ। প্রায় 1.5 যুগ প্রতীক্ষা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন যেমন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় স্থান করে নিয়েছে, তেমনি গুরুত্বের সাথে স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। রয়টার্স, আল জাজিরা সহ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমেও বাড়তি গুরুত্ব পেয়েছে এ সংবাদ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে, তাই গণমাধ্যমগুলো বাড়তি গুরুত্ব দিচ্ছে এই সংবাদ। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পেয়েছে 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরার খবর। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তারেক রহমানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রাখছেন। তাদের প্রতিবেদনে উল্লেখ করছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের শিরোনামে লিখেছে, 17 বছরের নির্বাসিত জীবন শেষে বিরোধী দলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরছেন। বার্তা সংস্থা রয়টার্স তারেক রহমানকে শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে উল্লেখ করছে। তারা বলছে, বাংলাদেশের শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত নেতা নির্বাচনের আগে নির্বাসন শেষে ফিরেছেন। এছাড়া ফরাসি সংবাদ সংস্থা এএফপি শিরোনাম ছিল, খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন 17 বছর পর। প্রধান বিদেশি গণমাধ্যমগুলোর পাশাপাশি প্রতিবেশী দেশেও প্রভাব পড়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সংবাদ শিরোনাম ছিল, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, নির্বাসন সময়টি যেমন ছিল। এদিকে তারেক রহমানের রাজনীতিতে ফেরা ভারতে কী প্রভাব পড়বে তার নানা বিশ্লেষণ করছে ভারতীয় গণমাধ্যমগুলো। পাকিস্তানি গণমাধ্যমেও বেশ গুরুত্ব দিয়েছে তারেক রহমানের দেশে আসার খবর। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন, পিটিসি নিউজ সহ বেশিরভাগ মূলধারার গণমাধ্যমেই এই সংবাদ স্থান পেয়েছে। আব্দুল মালেক, আরটিভি। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে খ্রিস্ট ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য, আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করেছেন। এ উপলক্ষে রাজধানীর গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। খ্রিস্টান ধর্মানুসারীরা গির্জায় বিশেষ প্রার্থনার পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্ট মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পৃথিবীতে আগমন করেছিলেন। তার জন্মদিন উপলক্ষে বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায় প্রার্থনা, ধর্মীয় আচার ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে। এদিকে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশ্বজুড়ে প্রার্থনা ও উৎসবের মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হচ্ছে। আলোকসজ্জা ও প্রার্থনায় রঙিন হয়ে উঠেছে শহর থেকে শহর। শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তায় মুখর গোটা বিশ্ব। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা। রঙিন আলোয় সেজেছে শহর, ঘরে ঘরে উঠেছে ক্রিসমাস ট্রি। অনেক শহরে বসেছে ক্রিসমাস মার্কেট ও সাংস্কৃতিক আয়োজন। অন্যদিকে বিশ্ব নেতারাও বড়দিন উপলক্ষে শান্তি, সহনশীলতা ও ঐক্যের আহ্বান জানিয়েছেন। ঢাকা 15 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে প্রতিনিধি দল ডাক্তার শফিকুর রহমানের পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আসনে রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউনুস আলী জামায়াত আমিরের মনোনয়নপত্রটি প্রদান করেন। ঢাকা 13 আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি এই জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভারতে উড়িষ্যা রাজ্যে বাংলাদেশের সন্দেহে এক মুসলমান নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার 2 সহকর্মীও পিটুনির শিকার হয়েছে।
তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। বুধবার রাতে রাজ্যটির সম্বলপুর জেলার ঘটনাটি ঘটেছে। সম্বলপুরের মহকুমা পুলিশ জানিয়েছে, নিহত যুবক জুয়েল রানা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি অঞ্চলের বাসিন্দা। মাত্র 5 দিন আগে বাড়ি থেকে কাজ করতে উড়িষ্যায় গিয়েছিলেন তিনি। আহত 2 সহকর্মী জানায়, প্রথমে বাংলাদেশি বলে সন্দেহ করে পরিচয়পত্র দেখতে চায়, এরপর মারধর শুরু করে দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। খেলার খবর, বিপিএল প্রসঙ্গ। কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর 12তম আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এবারের আসরে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। বিপিএল এর নতুন ম্যানেজমেন্ট দিয়ে গড়া এই দুটি দলই চাইবে উদ্বোধনী ম্যাচে জয় নিয়ে নিজেদের শুরুটা রাঙিয়ে রাখতে। এদিকে একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। নতুন ম্যানেজমেন্টের অধীনে নিজেদের শুরুটা স্মরণীয় করে রাখতে চাইবে চট্টগ্রাম। অন্যদিকে একই লক্ষ্যে ব্যাটে বলের লড়াইয়ে নামবে প্রথমবারের মতো বিপিএলে আসা নোয়াখালী এক্সপ্রেস। আসর শুরুর আগেই বিতর্কের জন্ম দিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর্থিক সমস্যার কারণ দেখিয়ে বিপিএল থেকে সরে দাঁড়িয়েছে চট্টগ্রাম রয়্যালসের স্বত্বাধিকারী ট্রায়াঙ্গল সার্ভিস। বৃহস্পতিবার সকালে বিসিবিতে দল চালাতে অপারগতা দেখিয়ে চিঠি দেয় দলটির মালিক আব্দুল কাইয়ুম। নিয়ম অনুযায়ী দলটির পুরো দায়িত্ব নিয়েছে বিসিবি। এর আগে একাধিক বিদেশি ক্রিকেটার পাওয়ার অনিশ্চয়তার খবরে বড় ধাক্কা খায় দলটি। দলের পাকিস্তানি রিক্রুট আবরার আহমেদ নিজ দেশের বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় বিপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। একইভাবে নিজেকে প্রত্যাহার করেছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। এদিকে বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজি এবং টিম ম্যানেজমেন্টের অভ্যন্তরীণ কোন্দলে নোয়াখালী অনুশীলন বয়কট করেছিলেন দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। অবশ্য সমস্যা সমাধান করে মাঠেও ফিরেছেন তিনি। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।